অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই একটি সরকারে থাকার জন্য একটি দল গঠন করছেন এবং অনেক সময় ব্যাপার আলাপ আলোচনা, যেহেতু তারা আমাদের সঙ্গে সংস্কার নিয়ে আলাপ আলোচনা করেননি, সংস্কার সম্পর্কে আমরা যেটা বুঝলাম সেটাও সেই দলকে সামনের দিকে কোনো সুযোগ সুবিধা দেওয়া সেই ধরনের সংস্কার বলে আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন। আমাদেরকে বিভিন্নভাবে আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে ব্যাপকভাবে। কিছু মানুষ আমাদেরকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করছেন। আমাদের নামে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে জানাশোনা কথাকে তারা বিভিন্নভাবে তুলে ধরছেন, বারে বারে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছেন। 2014 সালে আমি নির্বাচন করিনি, যখনও আমাকে এমপি করার জন্য আমার উইথড্রল লেটার পর্যন্ত অ্যাকসেপ্ট করা হয়নি, তখনও আমি এমপি হওয়ার জন্য যাইনি। 2018 সালে আমাকে মন্ত্রী করার জন্য অফার দেওয়া হয়েছিল, আমি সেটাও করিনি। যে আমরা মন্ত্রিত্বের জন্য আর এমপিত্বের জন্য রাজনীতি করি না, এটা প্রমাণ করার এখন সময়। আপনার দাঁড়াতে হবে। যদি জেলে নিতে চায়, একাই যদি আপনার 10 জন দাঁড়িয়ে থাকেন, 10 জন একসঙ্গে জেলে যাবেন। যদি আপনাদেরকে মারপিট করতে আসে, প্রতিহত করবেন। 5 জন লোক যদি থাকে আমি তাকে নিয়ে থাকবো, 1 জন লোক যদি থাকে তাকে নিয়ে থাকবো, কেউ না থাকে তবুও আমি থাকবো। আমি মাঠে থাকবো জনগণের জন্য। আমাদেরকে এই মিটিংটা করার পর্যন্ত কোনো জায়গা না দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, এইখানে আমরা সেই জন্য করেছি। ভবিষ্যতে আমাদেরকে দাবি আদায় করে নিতে হবে। কালকে দেখলাম একটা টেলিভিশন চ্যানেলে, যারা সার্বিকভাবে জানে আমার প্রতিটি কাজকর্ম, যে আমরা গত আন্দোলনের সঙ্গে আমরা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আন্দোলনটা শুরু হয়েছে 2024 সালের 1 জুলাই অফিসিয়ালি। 3 তারিখে সংসদে দাঁড়িয়ে আমি পরিষ্কারভাবে এই আন্দোলনকারীদের, কোটা আন্দোলনকারীদের সমর্থন করেছিলাম। শুধু নয়, এটা কোটা আন্দোলন নয়, এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলন। এবং এটাও আমি বলেছিলাম, বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য, সেটা হলো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং ত্যাগ স্বীকার করে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তারা জয়লাভ করতে পারে। এটা বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য। আমি বলেছিলাম এবং সরকারকে বলেছিলাম, এটা মেনে নেন, না হলে বিপদে পড়বেন। আমি কিন্তু সর্বপ্রথম আমার মনে হয় দাবি করে বলেছিলাম যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসলে সংস্কার করে না, তারা ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায় এবং পরবর্তীতে আমরা যেটা পাই সেটা হলো আবার সেই সেন্ট্রালাইজড একত্রীভূত স্বৈরাচারী সরকার। কাজেই যদি সম্ভব হয় এই অন্তর্বর্তীকালীন সরকারও কিছু যদি সংস্কার করে দেয়, আমার মনে হয় এটা ভালো হবে। এখন আমরা যাকে দেবতা হিসেবে নিয়ে এসেছিলাম, অত্যন্ত নির্লোভ মানুষ, অত্যন্ত সম্মানিত মানুষ, সারা বিশ্ব যাকে সম্মান করে, তার অধীনে আমরা মনে করেছিলাম একটি সুন্দর সংস্কার হবে, একটি সুন্দর নির্বাচন হবে, তারপরে একটি সুন্দর দেশ নিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে যাব। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই একটি সরকারে থাকার জন্য একটি দল গঠন করছেন এবং অনেক সময় ব্যাপার আলাপ আলোচনা, যেহেতু তারা আমাদের সঙ্গে সংস্কার নিয়ে আলাপ আলোচনা করেননি, সংস্কার সম্পর্কে আমরা যেটা বুঝলাম সেটাও সেই দলকে সামনের দিকে কোনো সুযোগ সুবিধা দেওয়া সেই ধরনের সংস্কার বলে আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন। আর একটি কথা হলো, উনি আসার পরবর্তীকালে তরুণ সমাজ যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে উনি বলেছেন অতি পরিকল্পিতভাবে, নিখুঁত পরিকল্পনার মাধ্যমে একটি আন্দোলন সফল বা বিপ্লব সফল হয়েছে। নিখুঁত পরিকল্পনার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করে দিলেন। উনি তরুণ একজন, আমি ওনাকে ঠিক চিনি নাই, ওনার রাজনৈতিক পরিচয় আমি জানতাম না। পরবর্তীকালে ওনার সঙ্গে যাদেরকে উনি বললেন যে এরা সবাই এই আন্দোলনের আসল ফেস এবং এরাই আমাকে নিয়োগকর্তা এবং আমার অভিভাবক। তারা হলো অভিভাবক এবং আমার নিয়োগকর্তা। করার পরে তাদেরকে সর্বময় কর্তৃত্ব দিয়ে দিলেন মোটামুটি। ওনারা এসে ওই সিস্টেমে আমরা ভালো লোক, আমাদের মামুরা ভালো লোক, আর সকলেই হলো ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ। ওনারা এবং ওনাদের মামুরা ছাড়া আর সবাই ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ বলে ঘোষণা করলেন। এবং সেইভাবে এই ঘোষণাটা দিয়ে শেষ হলো না। এই ফেসিবাদের দোসরের মধ্যে এখন দেখলাম যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচিহ্ন পড়ে গেল, পুলিশ, আমাদের সরকারি নির্বাহী মানে ডিসি, এসপি, ডিসি, ইউনো বা কমিশনার ইত্যাদি। আমার জানা মতে বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ,
অত্যন্ত খারাপ। বেশিরভাগ অনেক মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষ প্রতিদিন বেকার হচ্ছেন, তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্রে, নতুন নতুন যুবকরা কর্মক্ষেত্রে আসছেন, বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ছে এবং যারাও চাকরি করছেন তারা সামনের দিকে বউ ছেলেপেলে নিয়ে থাকতে পারবেন কিনা, তাদের সেই নিরাপত্তা, ভবিষ্যতের নিরাপত্তা আছে কিনা, সেটা নিয়ে তারা শঙ্কিত। মানুষ মনে করছে এখন আমরা একটি অস্থিতিশীল, তার জন্য অজানা ভবিষ্যতের দিকে যাচ্ছি, একটি অস্বস্তিকর পরিস্থিতি এবং একটি অশুভ ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। জিনিসপত্রের দাম সামনের দিকে আরও বাড়বে। এখন সয়াবিনের তেলের দাম কিছুদিন ইন্টারন্যাশনাল মার্কেটে কমছে, আমরা বাড়াচ্ছি, কেন সরকারের হাতে টাকা নাই। যে রেভিনিউ কালেকশন হওয়ার কথা তারা কালেকশন করতে পারছেন না। সরকার চালানোর জন্য যে টাকা প্রয়োজন সেটা তাদের কাছে নাই। দেশের মানুষের হাতে টাকা নাই, বেকার সমস্যা বাড়ছে, আর সরকারের ইম্পোর্ট করার জন্য যে বিদেশি অর্থ দরকার সেটাও কিন্তু কমে যাচ্ছে। এই মুহূর্তে রেমিটেন্স কিছু ভালো এসছে, কিছু এক্সপোর্ট ব্যাকলগ এক্সপোর্ট হয়ে গেছে, কিছু টাকা এসছে, এই জন্য সরকারের হাতে টাকা আছে, টাকা শোধ করতে পারছেন। এটা কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যাবে, রিজার্ভে ঘাটতি পড়বে। তার টান কিন্তু সোনার দাম বাড়ছে, ডলারের দাম বাড়ার দিকে আছে। আজকে কার্ড মার্কেটে 125 টাকার কাছাকাছি, এটা যে কোনো সময় 150 হয়ে যেতে পারে, আমাকে একজন ইকোনমিস্ট বলছে। ভেরি রিস্কি সিচুয়েশন। সোনার দাম যেভাবে বাড়ছে তার মানে টাকার মূল্যমান কমে যাচ্ছে, তাহলে দেশে একটা বড় ধরনের একটা ইনফ্লেশন হবে। সরকার বেতন দিয়ে লোককে রাখবেন, সেই লোক খেয়ে না খেয়ে থাকবে, তারা টিকতে পারবে না। আর কোনো রকম ইনভেস্টমেন্ট আসছে না। অত বড় বড় কথা বলছেন, ইনভেস্টমেন্টের কথা বলছেন, কোনো ইনভেস্টমেন্ট আসছে না। মানুষের প্রতিশ্রুতি দিচ্ছে, অপেক্ষা করছে বৈধ সরকার আসুক, স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আসুক। আর তার চেয়ে বড় কথা, IMF কালকে ফিরে চলে গেছে, তারা আর অর্থায়ন ঋণ দেবে কিনা ঠিক নাই। কাজে বাংলাদেশের হাতে এখন লোকাল কারেন্সি সরকারের হাতে কম এবং বিদেশি কারেন্সি কম, বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় প্রচুর জিনিস, সেই ইম্পোর্ট বিল দেওয়ার মতো টাকা থাকবে না। দেশ একটা অস্বস্তিকর এবং পরিস্থিতির মধ্যে পাস করছে, সামনের দিকে একটা ফেইল্ড স্টেট হওয়ার মতো অবস্থা দাঁড়াতে পারে। উত্তরণের পথ একটাই, সেটা হলো একটা স্বাভাবিক সরকার আসতে হবে, তার জন্য নির্বাচন দরকার এবং সেই নির্বাচনটা সব দল মিলে করতে হবে, না হলে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। এবং আর একটা কথা হলো, এই ধরনের নির্বাচনের পরে শেখ হাসিনা যে টিকতে পারেনি, যে সরকারই আসুক টিকতে পারবে না, গণ্ডগোল লাগবে এবং দেশের ইকোনমিক সিচুয়েশন যেহেতু খারাপ, এটা বড় ধরনের একটা থাবা দিবে এবং সরকার ডিসলজড হয়ে যাবে। তখন দেশে একটা মারামারি কাটাকাটি এবং ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্রের দিকে দেশ চলে যেতে পারে। যে একটা নির্বাচন, সঠিক নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন অত্যন্ত জরুরি এখন দেশের জন্য। তো প্রশ্ন হলো, এই সরকার কি সেই নির্বাচন দিতে পারবেন? তাদের কি সক্ষমতা আছে? তাদের কি সেই ইচ্ছা আছে? সক্ষমতার কথাই বলছি এই জন্য যে নির্বাচনে যে পুলিশ এবং নির্বাচনের যে যারা ম্যাজিস্ট্রেট থাকে বা ডিসি বা ইউএনও থাকে ইত্যাদি, যারা নির্বাচন সঙ্গে সংশ্লিষ্ট, তারা সার্বিকভাবে তাদেরকে যেভাবে হ্যাস্তন্যস্ত করা হয়েছে, তারা ডিমোরালাইজড এবং তাদেরকে সরিয়ে যে লোকদের আনা হয়েছে, এরা হয় বিএনপি থেকে এসছেন, না হলে জামাত থেকে এসছেন। কাজে তারা পলিটিসাইজড, এটা পলিটিসাইজড এবং সেই পলিটিসাইজড হলো তারা বিএনপি থেকে এসে তারা বিএনপির কথা চলছেন, যারা জামাত থেকে এসছেন তারা জামাতের কথা চলছেন। বাকিরা কী করবেন বুঝতে পারছেন না, আজকে আছি কালকে থাকবো কিনা, কালকে আবার গণহত্যার মামলায় আমাকে ফাঁসি দেবে কিনা, এই চিন্তায় কেউ কাজ করতে পারছে না। এই অবস্থায় আপনি কিভাবে নির্বাচন সঠিক করবেন? তারপরে একটা নিজস্ব দল দাঁড়া করিয়ে সেই দলকে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে, এবং এটাও অভিযোগ আছে যে নানান ধরনের এই হসপিটাল ভেঙে দেওয়া হবে আমার কথা না শুনলে, এই মিডিয়া হাউস ভেঙে দেওয়া হবে, ব্যবসায়ীদের কোন সময় বিজনেস করতে পারবেন কি পারবেন না, আপনারা তো দোষর ছিলেন, এসব কথা বলে বড় ধরনের অনেক ধরনের চাঁদাবাজির অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে, ট্রান্সফার প্রমোশন এগুলো নিয়ে দুর্নীতির অভিযোগ আসছে। কাজে সব মিলিয়ে এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। সামনের দিকে নির্বাচন অপরিহার্য,
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অর্থে হলো ইনক্লুসিভ নির্বাচন, এবং সেই নির্বাচন করার জন্য যোগ্য ব্যক্তি কে আমি জানি না, কিন্তু অন্ততপক্ষে যাদের নিজস্ব দল আছে, নিজস্ব দল নির্বাচন করার জন্য প্রস্তুত দিচ্ছে, তারা তো নিশ্চয়ইতভাবে, এবং এতদিন পর্যন্ত আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স আমাদের উপরে যে পুলিশ বিভিন্ন জায়গায় কাজ করতে দিচ্ছে না, আমাদেরকে মিটিং করতে দিচ্ছে না, হল দিচ্ছে না, এগুলো থেকে তো বোঝা যায় যে তারা একটি সেকশনকে বাদ দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন। যে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো এগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। আর স্বাভাবিকভাবে ওনারা যেটাই করবেন এটা পরবর্তীকালে পার্লামেন্টে, নির্বাচিত পার্লামেন্টে পাশ করাতে হবে। আমি মনে করি সংস্কার এখন কোনো প্রয়োজন নেই, সংস্কারের কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। সামনের দিকে নির্বাচিত সরকার ছাড়া যে সংস্কার ওনারা করতে চাচ্ছেন 50% মানুষকে বাদ দিয়ে, তার সেই সংস্কার কোনোদিনই কার্যকর হবে না। কাজে এই সংস্কার যদি এখন আমি মনে করি এটা একটা বাহানা নির্বাচন পিছানোর, নির্বাচন পিছালে তারা যে কত বড় একটা গাতার মধ্যে পড়বে এটা উনি এখন বুঝতে পারছেন না। শুধু বক্তৃতা নয়, লেখায় এই যে গ্যাস সেক্টরের দুর্নীতি, এই যে বিদ্যুৎ সেক্টরের দুর্নীতি, সবগুলো সবচেয়ে কঠিনভাবে, এবং বিভিন্ন জায়গায় যে ডেভেলপমেন্ট ওয়ার্কের দুর্নীতি, এই যে পদ্মা সেতুর দুর্নীতি, এগুলো যেভাবে আমরা তুলে ধরেছি, এটার চেয়ে আমি মনে করি আর চেয়ে বড় কাজ, আমাদের দায়িত্ব জনগণের প্রতি, এর চেয়ে বেশি কেউ পালন করে নাই।